আমি ঘুমের ভান করে রইলাম, এটা আমার অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব, তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল, এবার বুঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম 2 মিনিট বিশ্রাম নাও, আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম এলিজা, বয়স 2-1 বছর, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন 1 ভাই, আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসা, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান, চাওয়ার আগেই সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো, তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরেই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়। আর তারপরেই শুরু হয় আমার এক নতুন জীবন। সবসময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 2-1 বারের বেশি ফোন দিত না, সারাক্ষণ অস্থির আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে মাই লাইফ 2-1 চ্যানেলটি পাই। এই চ্যানেলে অনেক মজার মজার গল্প, মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মামির সাথে, ভাগ্নে ভাগ্নের সাথে মাম, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম 2টা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে এই চ্যানেলের গল্প দেখা, আর নিজে নিজেকে শান্ত করা। আমার প্রতিদিনের কাজ, গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুট্টি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ, হাসি আর ঠাট্টার ছেলে। নিজের অজান্তেই জড়িয়ে পড়ি। প্রেমে বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে, আর অন্যদিকে আমার প্রেম বৈধ বলেন আর অবৈধ বলেন। আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই। মাই লাইফ 2-1 চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি। সবসময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক জিগলু, আর খলনায়ক জিগলু, তার নাম রিয়াজ। আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। রিয়াজ খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় রিয়াজকে একবার দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথাও হয়নি। তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারে রিয়াজদে বাড়ি গ্রামের দিকে, তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর রিয়াজ আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে রিয়াজ যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 10 মিনিটের। রিয়াজ প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে রিয়াজের পড়া লেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে রিয়াজ বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে রিয়াজ আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয়। এবং না, উপায় না পেয়ে সে কেন কাল থেকে আমি পড়ার ঘরটায় ঘুমাবো, আর নানা নানানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও। ওই সময় তুমি আমিও খেয়ে নেব। আমি বললাম সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে। যখন তখন কি খাবে, আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ, তোমার জন্য এইটুকু করতে পারবো না। রিয়াজ বল, ঠিক আছে মামি, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই রিয়াজ সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম রিয়াজ আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি।
এখন সকাল ৮টা, রিয়াজ এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। রিয়াজকে কখনো সকালে পড়তে দেখিনি। রিয়াজকে ডাক দিতে হবে কারণ ১০টায় ক্লাস আছে, তাই রিয়াজকে ডাক দিলাম। ওঠো, ৮টা বাজে, কলেজে যাবে না? রিয়াজ বলল, কয়টা বাজে? ৮টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট ১০এর মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক ২টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝেমধ্যে অবশ্য ১২টা-১টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। রিয়াজ ঘরে আসলো, তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না, শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ। শুধু এইটুকুই খাবার খেয়ে গিয়ে শুয়ে রইল। রিয়াজ অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল, সিয়াম ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে রিয়াজকে ডাকতে দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছ কেন? মামি, আমি বললাম না কিছু না, সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? বল, সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে। পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানা হাত মুখ ধৌত করার জন্য চলে গেল। আমি তার পড়ার ঘরটায় বসে রইলাম হাত মুখ ধৌত করে। সিয়াম পড়ার ঘরে আসলো, আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করো? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি। কেন, ক্ষুধা লাগছে নাকি? বল, আরে নাকি যে বলো, এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চাপ পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? বল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসব। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো। আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা ২-১ পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, রিয়াজ ঠিকমতো পড়ালেখা করে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, এ খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম, একে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি। আর বাবা, কাল সকালে রিয়াজ জন্য দোকান থেকে চাপ পাতা নিয়ে আসবেন। রিয়াজ আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল, আমি বলছি কাল থেকে দেব। শাশুড়ি বলল, এদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস, আমিও একবার তোমাকে বলবো বলেও ভুলে গেছি। তোমার শ্বশুরের আনার দরকার নেই, বাজার সদাই যা লাগে এখন থেকে রিয়াজ দিয়েই নিয়ে আসবে। সকালে আমি বলে দেব, আর বৌমা, সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি রিয়াজ সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম। কথা বলতে বলতে রাত প্রায় ১:০০টা বেজে গেল। এবার দেখি রিয়াজ কি করছে। আমি দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যেতেই পড়ার শব্দ পাইলাম। পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না, কারণ রাগ করতে পারে, তাই বর ঘরে চলে আসলাম। রাত প্রায় ১:০০টার উপরে, কিন্তু রিয়াজ এখনো ঘরে আসছে না। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না, কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই। তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম। অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু রিয়াজ ঘরে আসছে না। পড়ার ঘরে না হয় ঘুমাবে, কিন্তু খেতে আসবে তো? আমার কিচ্ছু ভাল লাগছে না, কি করব ভেবে পাচ্ছি না। শ্বশুরকে ডাকবো নাকি ডাকবো না তাও বুঝতে পারছি না। এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় 12:30 বেজে গেল। এরপর আমি অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, মা, রিয়াজ ঘরে আসে নাই? শাশুড়ি বলল, না কেন, কি হয়েছে বৌমা? আমি বললাম, না কিছু না মা, রিয়াজ কাল রাতে বড় ঘরে আসে নাই, পড়ার ঘরেই ঘুমায়। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। শাশুড়ি বলল, কি বলো বৌমা, পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে কি তার সমস্যা হয়? আমি বললাম, কি জানি মা, আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি, আমার মনে হয় রিয়াজ আমাকে লজ্জা পায়। আচ্ছা মা, আমাকে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওর মার মতোই, তাই না? শাশুড়ি আমাকে বলল, রিয়াজকে ডাকো, সে তোমাকে লজ্জা পাবে কেন? তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো।
সেটা তো আমি নিজেই দেখছি, তাহলে সে এমন করবে কেন? এটা তো ঠিক না। সে এখানে লেখাপড়া করবে, যখন যা লাগবে তোমাকে বলবে, তুমি না দিলে আমাদের বলবে। আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। কই সিয়াম, কই ডাকো তাকে। আমি বললাম ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে। তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে, এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি সিয়ামের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে সিয়ামের জ্বর আবার বেড়ে যায়। কিন্তু আমি টের পাইনি জ্বরের কাঁপুনিতে রিয়াজ আমাকে জড়িয়ে ধরে যখন আমাকে ধরেছিল, সম্ভবত আমার এলোমেলো ছিল আমার স্পর।